কারণ তিনি নাকি বলছে আমি দাড়িপাল্লা, তুমি পাকা মার্কা, তুমি পাকা মার্কা হয়ে দাড়িপাল্লার বাসায় আসলা কেন, এইভাবে নাকি কথাগুলো বলছিল। এবং মহিলাটা এমন ভাবেই কান্না করছে যে তার আশেপাশে থাকা মহিলারা তার কথা বলার সুযোগ পাচ্ছে না। তাদের অভিযোগ একটাই, সেই লোকটা নাকি বলতেছে আমি দাড়িপাল্লা, এটা বলে বলে মেকআপ টান মারে, তারপর হচ্ছে বোরকা ধরে টান মারে। সুযোগ পাইলে হয়তো আরো অনেক কিছু টান দিত, তবে সুযোগ পায় নাই হুজুর। এই ধরনের অভিযোগ করার পরে পুরো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি গরম হয়ে গিয়েছে যে তারা নাকি দেশ চালাবে, তাদের হাতে দেশ তুলে দিলে কি হবে মহিলাদের, এটা আগে থেকেই দেখেন আপনারা, এরা নাকি দেশটাকে চুষে খাবে জামায়াত ইসলাম আর কি। আমির স্যার, এইভাবে তুই তাকারি করলে হবি? তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ডের কথা কইছে, আপনি বললেন রাখ তোর ফ্যামিলি কার্ড। তার মানে আপনি তারেক রহমান স্যারকে তুই তাকারি করে কথা বললেন। তো মানুষ তো বলে তাই না, ব্যবহারে বংশের পরিচয়। আমি আপনার বংশ নিয়ে টানাটানি করলাম না, কারণ আপনার বংশ সম্পর্কে আমি জানি না। তো আপনি যদি এরকম তুই তাকারি করেন, তাহলে নেতাকর্মীরা কি শিখবি, জনগণ কি শিখবি? তো হিংসা করে তুই তাকারি না করলেই ভালো হয়। হ্যাঁ, আমার ছোট জ্ঞানে কইয়া দিলাম, জনগণ কিন্তু ভালোভাবে গ্রহণ করে নাই আপনার এই তুই তাকারি ভাষা। যাই হোক, আপনি সেখানে কইলেন যে ফ্যামিলি কার্ড রাখ, আগে আমার মায়ের সম্মান। তো আপনি মায়ের সম্মান কিভাবে দিবেন সেটা তো কইলেন না, ওইটা কি গুপ্ত রাখলেন? মানে সারা জীবন গুপ্ত থাইকা কথাটাও কি গুপ্ত রাখলেন? গুপ্ত না রাখা সেটাকে একটু সুপ্ত করেন, আমরাও দেখি আপনি মাদেরকে কিভাবে সম্মান দিবেন, কিভাবে সম্মানিত করবেন। এই পর্যন্ত আপনার একটা বক্তব্য দেখি নাই যে সেখানে আপনি মাদেরকে কিভাবে সম্মানিত করবেন সেটা উল্লেখ করছেন। হ্যাঁ, এটা একটু কয়ে দিয়েন। যাই হোক, জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের জনগণ কোথায় কোথায় বাঁশ খাবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটা কিন্তু শেয়ার করে দেওয়া লাগবে, আবার লাইক কমেন্ট করে ভাইরাল করা লাগবে। যদি না করেন, তাহলে জামাতি ইসলাম মনের মধ্যে কি গুপ্ত রাখছে আর আমরা সেটা কিভাবে সুপ্ত করে দিচ্ছি সেটা জনগণ জানবার পারবি না, জামাত শিবিরের মুখোশ খুলে যাবি না। ঠিক আছে, তো আসেন আল্লাহর নামে শুরু করি। জামাত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। প্রথম ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জামাত শিবিরের নেতাকর্মী ছাড়া কেউ সেখানে চাকরি পায়নি। আপনারা জানেন, আপনারা যদি না জানা থাকেন তাহলে একটু খোঁজ খবর নিয়েন। ঠিক আছে, ইসলামী ব্যাংকে চাকরি পেতে হলে প্রথমে আপনার হয় শিবিরের সাথে যুক্ত থাকতে হবে, না হলে জামাতের নেতাকর্মী হতে হবে। যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে এই ইসলামী ব্যাংক সহ জামাত ইসলামের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলাতেই আপনার চাকরি করার কোনো সুযোগ থাকবে না। আগে জামাত হবেন, তারপরে এই সব জামাতের প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবেন। তার মানে চাকরির ক্ষেত্রে জামাত কিন্তু বাঁশ দিয়ে দিবে। আবার অনেকে আমাকে কবেন যে ইসলামী ব্যাংকে আর কয়জন চাকরি করে? আপনারা নিউজটা হয়তো শুনতে পাইছেন, এই ইসলামী ব্যাংকের পিএলসির অধীনে আরো 5টা ব্যাংক যুক্ত করা হয়েছে। সেই ব্যাংকের মানে তহবিল হিসাবে 35,200 কোটি টাকা দরকার, তার 20,200 কোটি টাকা সরকার দিবে, আর বাকিটা বিভিন্ন তহবিল প্রাতিষ্ঠানিক যেই আমানত আছে সেখান থেকে রূপান্তর করা হবে। তাহলে এই 5টা ব্যাংক এবং ইসলামী ব্যাংকে কত হাজার লোকজন চাকরি করবে, বুঝতে পারছেন? এগুলোতে জামাতি ইসলাম ছাড়া আপনি চাকরির কোনো স্বপ্ন দেখতে পারবেন না। এরপরে জামাতি ইসলামের যেই হাসপাতালগুলো আছে, ইবনে সিনা হাসপাতাল সহ, সেই হাসপাতালগুলোতে আপনি ডাক্তারি পাশ করেন, আপনি নার্সিং পাশ করেন, তারপরেও সেগুলোতে আপনি চাকরি পাবেন না যদি না আপনি এই জামাত শিবিরের নেতাকর্মী না হন। বুঝতে পারছেন? শুধু আপনি না, আপনার ছেলে মেয়ে যারা আছে কেউ চাকরি পাবে না। আগে জামাত শিবির হতে হবে, তারপরে সেখানে চাকরি পাবেন। এছাড়াও সরকারি যত নিয়োগ হবে সব নিয়োগেই আগে সুপারিশ পাঠানো হবে, তদন্ত করা হবে যে দেখেন তো এরা জামাত শিবিরের কর্মী কিনা, না হলে কিন্তু আপনি চাকরি পাবেন না, কোনোভাবেই পাবেন না। আবার অনেকেই কইতাছে জামাতের সময় কিন্তু ঘুষ হবে না। তো ঘুষ যদি না হয় তাহলে তো আপনার চাকরি আরো অন্ধ হয়ে গেল। আমি আবার করছি না যে চাকরিতে ঘুষ দেওয়া ঢোকেন, ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি হবি, 100% হবি। আবার সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, ঠিক আছে, এই মাদ্রাসাগুলো জামাতের অধীনে আনা হবে। সেখানে জামাতের জয় জয়কার বলতে হবে, না হলে মাদ্রাসাও থাকবি না। আবার এছাড়াও হয়তোবা হয়তোবা এটা কিন্তু শিওর না, হয়তোবা যত এই যে মাধ্যমিক স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজেও বাধ্যতামূলক কোরআনের হাফেজ হতে হবে। এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এই যে প্রাথমিক, তারপরে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো কিন্তু আবার এই মাদ্রাসা বোর্ডের অধীনে আনা হতে পারে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তিও হতে পারবেন না জামাত শিবির না হলে।
আপনারা ইতিমধ্যেই দেখতে পাইছেন এই 5 আগস্টের পরে জামাতের বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন ক্যাম্প, তারপরে হচ্ছে ওয়েলফেয়ার যে কমিটি, এরা কি করে? ওয়েলফেয়ার দেয়, আসেন জামাতের দিকে, আসেন শিবিরের দিকে। যখন জামাত ক্ষমতায় আসবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যে হলগুলো আছে, এই হলগুলো তো জায়গা পাবেন না। ভর্তির সময়ে আপনার বায়োডাটা দেখা হবে আপনি জামাত নাকি শিবির। জামাত শিবিরের বাইরে হলে অন্য জায়গায় পড়াশোনা করেন, আর জামাত শিবিরের হলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আসেন। আপনারা দেখতে পাইছেন যে বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসন আছে তারা কার দিকে কিভাবে কাজ করছে, এগুলো জানতে আপনার রকেট সায়েন্স পড়তে হবে না, একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাছাড়াও জামাত যদি ক্ষমতায় আসে, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যামিলি ব্লগ করে বা যে সকল মা বোনেরা তারা কিছু টাকা ইনকাম করে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে বিভিন্ন ধরনের করে, এগুলো কিন্তু একবারে মাঠে মারা যাবে, করবার পারবেন না। তখন বোরকা পরে আপনার কিন্তু চলাফেরা করতে হবে। বিশ্বাস যদি না হয় এটা লিখে রাখেন, আমি যে কয়টা বললাম এগুলো লিখে রাখেন। সব জায়গায় জামাত এইভাবে সাধারণ জনগণকে বাঁচ দিবে। ঠিক আছে, আবার এই যে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে তো এখন মানে ফুলের তোড়া দিয়ে বরণ করতেছে, কাছে রাখতেছে যে আমরা ক্ষমতায় গেলে তোমরা জামাই আদরে থাকবা। অনেক জায়গায় কিন্তু কইছে জামাতের নেতাকর্মীরা যে আমরা ক্ষমতায় গেলে হিন্দুরা জামাই আদরে থাকবে। হ্যাঁ, জামাই আদরে থাকবে কিনা সেটা জামাত একবার ক্ষমতায় আসুক, তখনই বুঝতে পারবেন। ঠিক আছে, 5 আগস্টের পরে বিভিন্ন মন্দির টন্দিরে কিন্তু এই জামাত ইসলামের নেতাকর্মীরা পাহারা দিছে, মাশাল্লাহ, ভালো কথা। কিন্তু এইটা ইসলামের মধ্যে আছে কিনা সেটা একটু দেখে নিয়েন। ঠিক আছে না? এরপরে জামাত এই যে দেখছেন না একটা নাটক, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে বঙ্গভবনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবিজা গ্রেপ্তার করছে। জানি না যে কি কারণে গ্রেপ্তার করছে, এখন পর্যন্ত প্রকাশ্যে আসে নাই। তার ইমেল আসলে ব্যবহার করা হয়েছে নাকি সে নিজেই হ্যাক করছে না সে নিজেই পোস্ট করছে, এটা কিন্তু আসে নাই। অর্থাৎ জামাত যে কোনো হোক প্রমাণ করবে যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, এটা স্বাভাবিক। এই পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা কি বুঝতেছেন? দেশ যখন তাদের হাতে যাবে, তারা যদি ক্ষমতায় বসে, তখন জামাতের নেতাকর্মীরা কোনো অপরাধ করলে সেটা যেভাবেই হোক তাকে নিরপরাধ মানে প্রমাণ করা হবে, যেভাবেই হোক নিরপরাধ প্রমাণ করে জনগণকে দেখানো হবে যে এটাতে জামাত যুক্ত না, এটাতে সাধারণ জনগণ যুক্ত, বিএনপি যুক্ত। তাই বেশি কথা বললাম না, আরো আছে। আন্তর্জাতিক বিশ্বের সাথে এদের সম্পর্ক বিন্দু মাত্র ভালো নাই, ভারতের সাথে নাই, পশ্চিমা বিশ্বের সাথে নাই। এদের হাতে যখন ক্ষমতা আসবে, তখন আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। তখন আপনি এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়ার পারবেন না। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাইতে হলে আপনাকে আবার ভেরিফিকেশন জমা দিতে হবে যে আপনি এই জামাত শিবিরের কেউ কিনা। ঠিক আছে, এরপরে এই যে পাসপোর্টের যে মূল্যায়ন, সেটা দেখবেন যে 1 মাসের মধ্যে ধস নেমে যাবে। এছাড়াও আন্তর্জাতিক বিশ্বের যে সকল জায়গায় আমার প্রবাসী ভাইরা আছে, ওইসব জায়গায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশিদেরকে জড়িয়ে দেওয়া হবে, বলবে এরা জঙ্গি রাষ্ট্রের লোক, এরাই এগুলো করছে। এই সব জায়গায় জামাত কিন্তু বাঁশ দিবে। জামাত ক্ষমতায় আসবে, সাধারণ জনগণ বাঁশ খাবে। সেদিকে চিন্তা ভাবনা কইরা এই আগামী 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত গ্রহণ করেন। বুঝতে পারছেন? আমি আবার কম না যে বিএনপিকেই ভোট দেন, বিএনপি ছাড়া যদি বিএনপির বিকল্প কেউ থাকতো তাকে ভোট দিতে বলতাম। ঠিক আছে, অন্তত এইবার বিএনপিকে ক্ষমতায় আসা যে কতটা প্রয়োজন আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, অনেকে কিন্তু বলতেছে যে সরকারি ক্ষমতায় আসুক, বেশি দিন টিকবার পারবে না। তাহলে জামাত যদি ক্ষমতায় আসে কি হবে সেটাও বুঝে নিয়েন, বুঝে সুঝা ভোট দিয়েন। 12 তারিখে দেখা হবে ইনশাল্লাহ কে ক্ষমতায় আসে। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে শেয়ার করে দিবেন, সাধারণ জনগণকে সচেতন করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পাকা মার্কার জন্য ভোট চাইতে গিয়েছিলেন চরমোনাই থেকে আসা কিছু মহিলা নেতাকর্মীরা দাঁড়িপাল্লার এক নেতার বাসায়, আর ঘটে গেল এক বিচিত্র ঘটনা। এই চরমোনাইয়ের পক্ষ থেকে আসা মহিলা নেতাকর্মীরা গিয়েছিল একটি হুজুরের বাসায় ভোট চাইতে। তখন হুজুর বলল, তোমরা আমার বাসায় কেন ঢুকেছো? এইটা বলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন হুজুর তার নাকি ওই যে নেকাব পরা থাকে মুখের মধ্যে, সেটা তিনি টান দিয়ে খুলে ফেলে এবং বোরকা ধরেও টান মারে। এই ধরনের অভিযোগগুলো করছিল একটা হুজুরের বিরুদ্ধে। এই মহিলাটি কান্না করতে করতে অভিযোগ করে, আমি গিয়েছিলাম একটি হুজুরের বাসায় ভোট চাইতে পাকা মার্কায়, মানে চরমোনাইয়ের পক্ষ থেকে। তখন সেই হুজুরটি আমার নেকাব টান দিয়ে খুলে ফেলে এবং বোরকা ধরেও টান দেয়। কারণ তিনি নাকি বলছে, আমি দাঁড়িপাল্লা, তুমি পাকা মার্কা, তুমি পাকা মার্কা হয়ে দাঁড়িপাল্লার বাসায় আসলা কেন? এইভাবে নাকি কথাগুলো বলছিল। এবং মহিলাটা এমন ভাবেই কান্না করছে যে তার আশেপাশে থাকা মহিলারা তার কথা বলার সুযোগ পাচ্ছে না। তাদের অভিযোগ একটাই, সেই লোকটা নাকি বলতেছে আমি দাঁড়িপাল্লা, এটা বলে বলে মেকআপ
টান মারে, তারপর হচ্ছে বোরকা ধরে টান মারে। সুযোগ পাইলে হয়তো আরো অনেক কিছু টান দিত, তবে সুযোগ পায় নাই হুজুর। এই ধরনের অভিযোগ করার পরে পুরো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি গরম হয়ে গিয়েছে যে তারা নাকি দেশ চালাবে, তাদের হাতে দেশ তুলে দিলে কি হবে মহিলাদের, এটা আগে থেকেই দেখেন আপনারা, এরা নাকি দেশটাকে চুষে খাবে জামায়াত ইসলাম আর কি, এইভাবে অভিযোগ করা হচ্ছে কমেন্টের মধ্যে। আর এই মহিলাগুলো বারবার বলতেছে আমাদের উপরে দাড়িপাল্লার লোকেরা এইভাবে কেন বোরকা টানাটানি করলো। খুব সুন্দর একটা এখানে গেম সাজানো হয়েছে, আপনারা যদি স্বচ্ছভাবে দেখেন তাহলে আপনাদের চোখে ধরা খাবে। চরমোনাই থেকে আসা খুলনা 1 আসনের এই সকল মহিলা নেতাকর্মীরা অভিযোগ করছে দাড়িপাল্লার বিরুদ্ধে, যাতে করে মানুষ ভাবে যে দাড়িপাল্লায় ভোট দেওয়া যাবে না, তারা খুব খারাপ লোক। যদি এরকম ঘটনা আসলে ঘটে থাকে অবশ্যই খারাপ কাজ করছে, মহিলাদের শরীরে টাচ করা উচিত হয় না। কারণ দাড়িপাল্লারও মহিলা নেতাকর্মীরা তারাও কিন্তু মানুষের বাসায় ভোট চাইতে যায়, তখন যদি পাকা মার্কার কেউ তাদের বোরকা ধরে টান মারে তাহলে জিনিসটা খারাপ না? এই পাকা মার্কায় কয়দিন আগে বলছে যে জামায়াত ইসলামের নেতাকর্মীদের আশেপাশে মহিলারা থাকে, যার কারণে আমি তাদের ওইখান থেকে সরে আসছি, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, তারা ইসলামী শরিয়া শাসন চায় না, ইসলামের শরিয়া তারা মানে না, যার কারণে আমি তাদের জোট ছেড়ে দিছি। এখন আবার তাদেরই দলের মহিলারা ভোট চাইতে যায় অন্য বাসার মধ্যে। দেখেন মানে দুই পক্ষেরই কিন্তু মহিলা নেতাকর্মী আছে, কারণ বাসার মধ্যে হুজুররা ঢুকলে সেটা কেলেঙ্কারি লেগে যাবে, এটা তো ঢুকা যায় না, মন চাইলেও ঢুকতে পারে না, এই জন্য তারা মহিলা কর্মী নিছে। রিসেন্ট দেখতেছি জামায়াতের নেতা একটা স্টেজের মধ্যে একটা পাশে একটা মহিলা বসায় রাখছে, তারপর তিনি বক্তব্য দিচ্ছেন। সো বিষয়গুলো খুব মজাদার। সেই সাথে আরো মজাদার এই যে এই মহিলাগুলোকে ভাড়া করে আনছে, হয়তোবা খুব সুন্দর একটা ভিডিও তারা বানাইছে, যে ভিডিওর মধ্যে মোটামুটি মহিলাটা খুব চিৎকার করতে চাচ্ছিল, চোখ থেকে অশ্রু বেরোইছে, এরকম কিছু দেখা যায় নাই। পিছনের মহিলাগুলো খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। তাদের সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটেই যায় তাহলে সবাই মিলে তো হুজুরটাকে ধরতে পারতো, তখনই ওইখানেই প্রতিবাদ করতে পারতো, তাদের সবার হাতে স্মার্টফোন থাকে, ওই ভিডিওগুলো করতে পারতো। আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে আগে থেকেই বলে রাখছি, আপনারা সবাই ভিডিও করে রাখবেন, তাহলে প্রমাণটা আরো স্ট্রং হয়। কোনো মহিলাদের শরীরে তো হাত দেওয়া এটা যাবেই না, কোনোভাবেই না। সেই রকম ভাবে আবার আপনারা মহিলা কর্মী নিয়ে প্রচারণাও চালাতে পারবেন না, এটা হচ্ছে পাকা মার্কার জন্য বললাম। কারণ পাকা মার্কা মহিলাদের সমর্থন করে নাই, তারা মহিলা কর্মী নাকি রাখবে না জামাতের মতো করে, তো তারাও রাখছে ভাই। আর মুখ দিয়ে কিছু আসতেছে না, আর ভালো লাগতেছে না নির্বাচনের সামনে এত নাটক দেখে।